ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। বাংলাদেশ প্রতিদিন, চ্যালেঞ্জ দলীয় সরকারের অধীনে। মানব জমিন, ফাইনাল লিস্টে থাকছেন কারা? 4 বিশিষ্ট নাগরিকের মত শুনল সার্চ কমিটি। আমাদের সময়, ঝুঁকিতে 4000 কোটি টাকার বিনিয়োগ। সকালের খবর, বিশিষ্ট 4 নাগরিকের প্রত্যাশা, সার্চ কমিটির সুপারিশ করা নাম জনসমক্ষে প্রকাশ করা হবে। যায় দিন, গরমের আগেই লোডশেডিং। ভোরের কাগজ, নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সহায়তা দেয় সরকার। আমাদের অর্থনীতি, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ওপর ভরসা সব রাজনৈতিক দলের। দৈনিক দিনকাল, বিজিবি ডিজির সাফাই, বিএসএফ আত্মরক্ষার্থে সীমান্তে গুলি চালায়, আত্মরক্ষার অধিকার সবারই আছে। বণিক বার্তা, ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় মার্কিন কূটনীতিকরা। দৈনিক সংগ্রাম, 21শে গ্রন্থমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর আশাবাদ, বিপথগামী ছেলেমেয়েরা সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুপথে ফিরে আসবে। দৈনিক করতোয়া, রাষ্ট্রপতি সুপারিশের বাইরে যাবেন না, প্রত্যাশা বিশিষ্ট জনদের, আজ ফের বসছে সার্চ কমিটি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 2.4 লাখ ড্রপ আউট আফটার 2014 JSC. The Financial Express, NBR to scrutinize IT VAT returns of 65 corporate entities. Our Time, 4 militants arrested during raid on hideout at Dhaka's Jatrabari, says RAB. শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। প্রধান শিরোনাম আসলে একটি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির যে তৎপরতা চলছে সেটি। আমরা দেখেছি গতদিন তারা আরো 4 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসেছেন, আগের দিন 12 জনের সঙ্গে বসার পর, এবং আজ আবার তারা নিজেরা বসবেন নাম চূড়ান্ত করার ক্ষেত্রে। আমরা দেখেছি যে অনেকগুলো নাম থেকে সংক্ষিপ্ত তালিকা তারা করেছেন এবং রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। এটা তো সুসংবাদ যদি একটা প্রক্রিয়া হয়, তবে এটা স্মরণ করা দরকার যে এই প্রক্রিয়াটা স্বাভাবিক না। এটা আমাদের অস্বাভাবিক রাজনীতির যে দীর্ঘ ঐতিহ্য আছে তার একটি অস্বাভাবিক অংশ। একটা দেশে একটা নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি লাগে, সেই সার্চ কমিটিটা নিয়ে এত রাজনীতি, এত কথাবার্তা হয়, এবং শেষ পর্যন্ত যে নির্বাচন কমিশনের যে সদস্যরা আসবেন তারা কতটা গ্রহণযোগ্য হবেন উভয় পক্ষের বা সকল দলের কাছে, সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ রয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের দেশে দেখা গেছে নির্বাচন কমিশন সঠিক নির্বাচন করার ক্ষমতা, অধিকার কোনোটাই রাখেন না, যদি না প্রশাসন সেটা চায়, যদি না রাজনৈতিক যারা নেতৃত্বে আছেন তারা সেটা চায়। সেটা বিরোধী দল যেটা করতে পারে, যেটা 2014 করেছিল, যে আমরা নির্বাচন করব না, করে গোটা নির্বাচনে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি। আর সরকার যখন থাকেন, সরকার এই 2014 পরে যতগুলো নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জ নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচনগুলোকে আমরা এতটা সাধুবাদ জানাতে পারি না। এরকম পরিস্থিতিতে মনে হয় যে রাজনৈতিক অংশ, আমলার অংশ, যারা এখন অনেক বেশি সবল, অনেক বেশি শক্তিমান আমাদের ইতিহাসে যে কোনো সময় আছে, তারা সবাই মিলে যদি এটা ইচ্ছা প্রকাশ করে কেবল তখনই হবে। অতএব সার্চ কমিটি নিয়ে আমাদের যে আগ্রহ, আমাদের যে আলোচনা, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের তো আর রাজনীতি নিয়ে আলোচনা করার আর অন্য কোনো কিছু নেই। আমাদের রাজনীতি বলে কোন জায়গায় রাজনীতি হচ্ছে, কি হচ্ছে সেটা তো আমরা জানি না। অতএব আমরা যতটুকু পাচ্ছি, যতটুকু খড়কুটো পাচ্ছি রাজনীতির পরিষদ থেকে, ওইটা নিয়ে আলোচনা করছি, আশা করছি। তো এটাতে যদি কিছু হয় তো ভালো হবে। তবে আমাদের রাষ্ট্রপতি, উনি জনপ্রিয় মানুষ, কিন্তু তার ক্ষমতা অত্যন্ত সীমিত। তিনি প্রধানমন্ত্রীর আদেশ না হলেও অন্তত ইচ্ছা ছাড়া, উপদেশ ছাড়া কোনো কিছু করতে পারেন না। অতএব শেষ হিসেবে এটা রাজনৈতিক সরকারেরই থাকবে। রাজনৈতিক সরকার এটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছে, বিরোধী দল কতটা গুরুত্বপূর্ণ মনে করছে, সেটা হলো বিষয়। বিরোধী দল একটা টক শোতে আলাপ হচ্ছিল, সেখানে তারা বলছেন যে আমরা এটা প্রস্তাব করেছিলাম, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। তাই বিরোধী দল এটা জানেন যে তারা যদি আগামী নির্বাচন বর্জন করেন তাদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। তবে বিরোধী দল এটা বলছেন যে তাদের এরই মধ্যে তাদের মাঠ পর্যায়ে তাদের অসুবিধা হচ্ছে। আপনি বিএনপির কথা বলছে। আর সরকারের যেটা, সরকারের অবস্থান হচ্ছে, সরকার বলেছেন নারায়ণগঞ্জ নির্বাচনের আগে, 3য় কাউন্সিলের আগে, যে আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন আর চাই না। তো তার মানে পূর্বের নির্বাচনগুলো
কোথায় কিছুটা হলো প্রশ্নবিদ্ধ ছিল। আমাদের দেশে যে ভালো নির্বাচন হওয়া সম্ভব, নারায়ণগঞ্জ নির্বাচন সেটা একটা বড় উদাহরণ। তো কোনোটার সাথেই কিন্তু নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। তারা নির্বাচন কমিশন যদি খুব খারাপ অবস্থা হয়, নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য সদস্যরা গিয়ে বলবে আমরা নির্বাচন করব না ইত্যাদি, তাতে কিছু এসে যাবে না। বাংলাদেশের ওই পরিস্থিতি আর নেই। সৎ মানুষ দিয়ে নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতি উল্টাবার, পাল্টাবার, শুধরাবার দিন শেষ হয়ে গেছে। এখন যদি সকলে মনে করেন যে আমাদের টিকে থাকার জন্য একটা গ্রহণযোগ্য একটা পরিস্থিতি দরকার, কেবল তাহলেই পাল্টাবে। রাজনীতি জনগণের নেই, নির্বাচন তো জনগণের নেই, কিন্তু এটা মোটামুটি রাজনৈতিক দলের বিষয়। তো তাদের নিজেদের সুবিধা স্বার্থ চিন্তা করে তারা এটা করবেন, এটাই মনে হচ্ছে। তো সার্চ কমিটি নিয়ে কেন এত কথাবার্তা হচ্ছে সেটি আপনি যেমন বলছিলেন যে এর একটি জায়গায় আমরা দেখি যে নির্বাচন কমিশনটি যেন সৎ, যোগ্য, নিরপেক্ষ, শক্তিশালী এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। সেই কারণেই সার্চ কমিটি, কারণ সার্চ কমিটি এর সুপারিশটি করবেন, এটি একটি দিক। কিন্তু আপনি বলছিলেন ভিন্ন একটি দিকের কথা, যে পরে গিয়ে নির্বাচনটি সুষ্ঠু হওয়া না হওয়া, ভালো সেটি নির্ভর করছে অন্য শক্তির উপরে। সেটি যদি আপনি একটু ভেঙে বলেন যে আমি কিরকম করে কাজ করে এবং কি করে সেটিকে শুধরানো যায়। নির্বাচন কমিশনের পক্ষে সেটা সম্ভব না। আমরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলি, তারা বলেন যে সকল শক্তি যদি একত্রিত হয়, কারণ আপনি শেষ বিচারে এরা সাংবিধানিক হোক অথবা ক্যাডার সার্ভিসের হোক, এরা আমলা, এরা সাংবিধানিক আমলা বলা যায়। তো আপনি মনে করেন আজকে যদি প্রধান বিচারপতি একটা কথা বলেন, প্রধান বিচারপতির কথা যদি আপনি শুনতে না রাজি থাকেন, কারোর ক্ষমতা নেই। আপনি তো এক ধরনের বিশ্বাসের সম্পর্ক নিয়ে সেটা করছেন। নির্বাচন কমিশনের এতটা ক্ষমতা নেই। নির্বাচন কমিশন যদি বলে যে হ্যাঁ এখানে নির্বাচন ঠিক হয়নি, আমি মনে করি নির্বাচন বন্ধ হওয়া উচিত, তো কার খুব কি একটা অসুবিধা হবে? কারো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রতিবাদ হবে, দিয়ে হবে, ও হবে। কিন্তু সেই কারণে আমি মনে করি যে সৎ মানুষ, এবং আমার মনে হয় পূর্বেকার যে নির্বাচন কমিশন তার যে সদস্যরা তারা কেউ অসৎ বলে পরিচিত না, অত্যন্ত যোগ্য মানুষ হিসেবে পরিচিত। কিন্তু গত 5 বছরে তার প্রমাণ করে দিয়েছেন যে একটা দেশের নির্বাচন কমিশনার সৎ হলেও কিছু এসে যায় না। তারা সাহসের সঙ্গে রিজাইন করতে পারতেন, এটা একটা করতে পারেন। তো আমাদের দেশে সেই ঐতিহ্যতা নেই। এটা তো ত্যাগের সমাজ না, এটা তো ত্যাগের সংস্কৃতি না। একবার চাকরি একটা পেয়েছেন, কেন ছাড়বেন? এই অবস্থাতে আমার মনে হয় না বিষয়টা সাংবিধানিক আমলাদের, বিষয়টা রাজনীতির। অতএব আমাদের রাজনীতি যেহেতু সাধারণ মানুষের নিয়ন্ত্রণে নাই, ভোটে থাকলেও আমরা নির্বাচনে রাজনীতিতে আছি, ভোটে না থাকলেও রাজনীতিতে আছি, এরকম একটা দেশে আমার মনে হয় আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি যে তুলনায় তারা যেটা করতে পারবেন। আমাদের সকলের আশার এটা একটা প্রতিফলন। আমরা চাই একটা সবল নির্বাচন কমিশন, তার অধীনে একটা সবল নির্বাচন, কিন্তু যেসব কারণে এটা সম্ভব সেটা আমরা অতটা ভেবে দেখছি না। এটা একটা আশার একটা বহিঃপ্রকাশ বলতে পারেন আপনি। আমরা দেখেছি যে আবারও জঙ্গি ইস্যুর সংবাদ শিরোনাম রয়েছে। ঢাকার যাত্রাবাড়িতে একটি বাড়িতে রেড দিয়ে বলা হচ্ছে যে নিষিদ্ধ জেএমবি তার আইটি শাখার প্রধান, তাকে আটক করা হয়েছে এবং সেখান থেকে কিছু অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এগুলো উদ্ধার করা হয়েছে। এটা তো অবশ্যই একটা সুসংবাদ। এই সুসংবাদটা মনে রাখা দরকার। আমরা সবাই খুশি হয়েছি, সাধুবাদ জানাচ্ছি এই কারণে না যে এক হচ্ছে যে আমরা ক্রস ফায়ারকে যতই সাধারণ মানুষ পছন্দ করুক, ক্রস ফায়ার শেষের দিকে পুলিশেরই মান সম্মান করে। কিন্তু অন্য একই সাথে গত পরশুদিন যদি আপনি দেখেন যে কোর্ট থেকে প্রতিবেদন এসছে যে সাঁওতালদের বাড়িতে পুলিশ আগুন দিয়েছিল। তো একদিকে আমরা বলবো যে যেই জঙ্গি যাদেরকে কেউ সবাই ভয় পায়, সারা দুনিয়া ভয় পায়, তাদেরকে আমাদের পুলিশ সামলাবার ক্ষমতা রাখে, এটা সাধুবাদ যোগ্য। একই সাথে সেই পুলিশ আমাদের নিজেদের দেশের মানুষের বাড়িতে আগুন দেয়, এটা একটা বিরল একটা কি বলবো আমি উদাহরণ। এরকমটা ঘটে না আমাদের ইতিহাসে। পুলিশ একেবারে নিরন্ন অর্ধন্য মানুষের বাড়িতে গিয়ে আগুন দিচ্ছে, এবং সেটা তারা নিজেরা ভিডিও করেছে কি না অন্যরা ভিডিও করেছে, এটা ভাবা যায় না। এটা তো ভাবে জানে না। এটা আমি জানি না কিভাবে এটা মানুষ নিচ্ছে, কিন্তু এটাতে বোঝা যায় যে প্রাতিষ্ঠানিকতা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা নেই। আপনি জঙ্গিদের ধরা হচ্ছে, এর কারণ হচ্ছে বর্তমান সরকার জঙ্গি ধরার ব্যাপারে খুবই আগ্রহী, তারা উৎসাহী এবং তারা চায় যে এটা ধরা হোক। অনেক কিছু করা হচ্ছে। আমি আপনাকেও বলেছি যে আন্তর্জাতিক চাপ, সরকার যতই বলুক যে এখানে আইএস আছে কি নেই, বিষয় সেটা না। এর ফলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। আজকেও মনে করেন অনুষ্ঠান হয়েছে যেখানে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, প্রতিদিন, গতকালও হয়েছে, সপ্তাহ ধরে হচ্ছে, অনেক শক্তি কাজ করছে। অতএব সরকারের পক্ষে জঙ্গিবাদকে অস্বীকার করা সম্ভব না, কিন্তু সাঁওতালের বাড়িতে আগুন দেওয়াটা সরকার কিভাবে দেখছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
জঙ্গিবাদ আসবে, জঙ্গিবাদ চলে যাবে। সাঁওতালরা তো আমার দেশের মানুষ, যে কোনো গরিব মানুষের মতোই। আমার কাছে তো মনে হচ্ছে গত 6 মাসে আপনি যদি হিসেব দেখেন, যে পরিমাণ আগুন লাগানো হচ্ছে, এইটা তো আমাদের ইতিহাসে কখনো এরকম করে আগুন লাগছে না। এখন তো আর বলতে পারে না কেউ। আমার কাছে বেশ কিছু তথ্য আসে, আমি লিখেওছি এই ব্যাপারে, যে হাতিঝিলের একটা বুড়ির একটা ঝুপড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছিল। তো তাহলে আমাকে বলতে হবে যে এটা আগুনটা একটা নতুন একটা পদ্ধতি যার মাধ্যমে এভিকশন করার ব্যাপার হচ্ছে। তো সেটা সাঁওতালের ক্ষেত্রে হয়েছে, সেটা হাতিঝিলের ক্ষেত্রে হয়েছে, সেটা আমাদের কুলাইল বস্তির ক্ষেত্রে হয়েছে। কুলাইল বস্তিতে সম্ভব হয়নি কারণ জনমত এত বিপক্ষে চলে গেছিল। কিন্তু সাঁওতালরা একটা ছোট্ট একটা প্রান্তিক জনগোষ্ঠী, ওরা এলো না গেল, কিছু এসে যায় না। এবং তারপরে খেয়াল করুন যে এই আগুন দেওয়ার পরে, এই সাঁওতালদের আগুন দেওয়ার পরে কিভাবে সরকারের সমস্ত বড় বড় কর্মচারীরা, পুলিশ, আমলা, মন্ত্রী বলেছে না এটা হয়নি, সমস্ত কিছু হচ্ছে সাঁওতালদের দোষ, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্যজনক ভাবে বাংলাদেশে যারা জঙ্গি, যারা একটা গোপন সংস্থা, তাদের খবর সরকার পেতে পারে, আর পুলিশ স্বেচ্ছায় গিয়ে আগুন দিয়ে দিল, এটা তাদের কাছে ছিল না। তার মানে তো তারা জানতো, তার মানে তো তারা এক অর্থে এই আগুন দেওয়ার সঙ্গে তো যুক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো সরকার দেখছে না। তো যেই সমাজে আগুন দেওয়া হয় নিজের দেশের মানুষের উপরে, সেই সমাজে আপনি কি বলতে পারেন যে আপনার নির্বাচনটাও একেবারে নির্ভীক ভাবে বলতে পারেন সঠিক হবে? আপনি তো যে সম্পর্কটা জনগণের সঙ্গে থাকে সেই সম্পর্কে আঘাত করে ফেলেছেন, আপনি তো বিশ্বাসের জায়গায় আঘাত করে ফেলেছেন। একটা বিচারক যদি কোনোদিন ঘুষ খায়, একটা আমলা ঘুষ খাওয়াচ্ছে, এটা 1000 গুণে ক্ষতিকারক, কারণ আমরা সবাই বিচারকের কাছে যাই। তো আপনি পুলিশ, সে তো নিরাপত্তা দেওয়ার কাজে আছে, সে যদি গরিবের ঘরে আগুন দেয়, তাহলে আপনি কি করে ভাববেন যে আপনাকে কেউ নিরাপত্তা দেবে? আমি বুঝতে পারি না যে আমরা এত সার্চ কমিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছি, কিন্তু আমরা পাশাপাশি এই যে ভিত্তিতে একটা দেশের সাংবিধানিক আইন চলে সেটা নিজেরা লঙ্ঘন করছি। তো সার্চ কমিটি তো এখন হয়ে গেছে আমাদের দেশের সম্ভ্রান্ত অবস্থাপন্ন উকিল, আমলা, জাজ ইত্যাদি ইত্যাদি মানুষের। সাধারণ মানুষ কই? সাধারণ মানুষের বাড়িতে তো আগুন দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা একটু চিন্তা করা উচিত। যেমন সার্চ কমিটি কয়েকজন মানুষের তালিকা পাঠাবেন, তেমনি এটা একটা প্রতীকী হিসেবে পাঠাবেন। ঠিক একইভাবে কয়েকজন মানুষের তালিকা বা নাম তো যেমন যাচ্ছে, ঠিক একইভাবে কয়েকজন মানুষের বাড়িতে আগুনও লাগছে। আপনি কিভাবে সবাইকে নিরাপত্তা না দিয়ে বলতে পারেন যে নিরাপদে নির্বাচন হবে? আমরা ভাষার মাস, এখন আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের সময় তিনি বলেছেন যে বিপদগামী, নতুন প্রজন্মের মধ্যে যারা বিপদগামী তাদের ফেরাতে সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সে পথ থেকে ফিরে আসতে পারে। তিনি লেখক সাহিত্যিকদেরকে যেমন এদিকে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন, আর সমাজের অন্যদেরকেও বলেছেন এই ব্যাপারে বিশেষ জোর দিতে। হ্যাঁ, এটা তো সাধুবাদ যোগ্য, সবার এটা তো করা উচিত। সংস্কৃতি আমরা তো বড়ই হয়েছি পত্রিকা করে পাঠ করে, তবে একটু খেয়াল করা দরকার যে মাধ্যমটা পাল্টে গেছে। সেটা হচ্ছে যে ছাপা অক্ষর থেকে অনলাইনে চলে গেছে। আমার মনে হয় শিক্ষার পরিবেশটা বাড়ানো দরকার, ওই পরিবেশটা নাই। তো ঠিক যে এরকম একটা অবস্থাতে আমাদের দেশে পরিবেশটা হারিয়ে যায়, সেখানে সে অনলাইনে পড়ছে না সে ছাপার অক্ষরে পড়ছে, বিষয় সেটা না, বিষয়টা সে পড়ছে কিনা। আমি দেখতে পাই, আমি নিজে তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি দেখতে পাই যে মানুষের আগ্রহ নাই পড়ায়। কেন আগ্রহ নাই? কারণ নিজেরই বিশ্লেষণ করে দেখা যায় যে তারা পড়ছে চাকরি পাওয়ার জন্য। আগে টেলিভিশন ছিল না এতটা, আগে অনলাইন ছিল না এতটা, এই কারণেই তারা পড়তো। এখন যখন তখনও মানুষ চাকরির জন্য পড়তো, এখনো মানুষ চাকরির জন্য পড়ে। এখন দেখতে পায় যে চাকরি করার জন্য, চাকরি খোঁজার জন্য লেখাপড়ার দরকার হয় না। ওই কি বলে 21 গ্রন্থ বইমেলায় যারা বই ছাপায়, যাদের বই বার হয়, তারা নিজেদের আনন্দের জন্য হয়। দু একজন লেখক আছেন জনপ্রিয়। এর বাইরে আমাদের সংস্কৃতিতে যে শুভ চর্চার বিষয়টা আছে সেটা তো চলে গেছে, সেটা যে কোনো কারণে হোক চলে গেছে। আপনি ওই পরিস্থিতি পরিবেশটা, এটা প্রধানমন্ত্রীর কথা তো হবে না, এটা সবার এই করতে হবে। তো সেই পরিস্থিতি পরিবেশটা যদি ফেরত না আসে, বই মেলাটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে, এটা তো লক্ষণীয়। আমরা কয়েকদিন ধরে নিয়মিতভাবেই যুক্তরাষ্ট্রের বিষয়ে শিরোনাম দেখছি।
বিশেষ করে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়টি নিয়ে আমাদের সামনে একটি শিরোনাম রয়েছে, সেখানে বলা হচ্ছে যে ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করছেন মার্কিন কূটনীতিকরা, কিন্তু হোয়াইট হাউস বলছে যে যাদের এটি পছন্দ হবে না তারা যেন পদত্যাগ করে। এর মধ্যে আমরা অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার ঘটনাও দেখেছি। হ্যাঁ, তো ট্রাম্প তো একেবারে সরাসরি সংঘাতে চলে গেছে। সংঘাতটা ভালো কি মন্দ এটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো। এখনো কোনো কিছুই সে করেনি। এই মনে করেন সে বলছে যে মুসলমান 7টা দেশের লোক আসতে দেবে না, এটা কিন্তু সৌদি আরব দেশগুলো এটা সমর্থন জানিয়েছে, তারা এদের বিপক্ষে। অতএব এই যে আরব দেশের মধ্যে যে বিভিন্ন রকম মত আছে, বিরোধ আছে, এটাকে তিনি খুব ভালোভাবে ব্যবহার করবেন। বরং এর বিরোধিতা করছে যারা পশ্চিমা দুনিয়া, যারা লিবারেল যাদের বলা যায়। শেষ পর্যন্ত ট্রাম্পের ভাগ্যে কি আছে আমরা জানি না। শেষ পর্যন্ত শেষ বিচারে এটা হবে চীনের সাথে পুঁজিতে তারা টিকতে পারবে কিনা। এর বাইরে সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদী দেশ, সোভিয়েত ইউনিয়ন খনি থেকে উত্তোলন করে তারা প্রোডাকশন করে না। প্রোডাকশনের দুনিয়া চীনের সঙ্গে কতটা টিকতে পারবে এটাই হচ্ছে বিষয়। শিক্ষা নিয়ে আমরা আপনার সঙ্গে এই অনুষ্ঠানে আগেও কথা বলেছি। এখানে একটি শিরোনাম রয়েছে আমাদের সামনে, 2.4 লাখ ড্রপ আউট আফটার 2014 জেএসসি। আমরা দেখেছি যে জেএসসি রেজাল্ট, পিএসসি রেজাল্ট নিয়ে অনেক শিরোনাম হয়, জিপিএ 5 নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এটি দেখা গেছে যে 2.4 লাখ যদি 2014 জেএসসির পরে শিক্ষা থেকে ঝরে পড়ে, এটি খুবই একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আমরা তো এগুলো গবেষকদের কাছ থেকে শুনতে পাই। পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি দুটো জায়গায় বেশ খারাপ অবস্থা। আমরা যেটা শুনতে সরকার থেকে সারাক্ষণ শুনি, গবেষণা হলে শুনি, বাকি সময় শুনি যে এর চেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। তাই যদি হয় তাহলে ঝরে পড়বে কেন? ঝরে পড়ারও অনেকগুলো কারণ আছে। আমি একসময় শিক্ষা নিয়ে কাজ করতাম, তখন আমি দেখেছিলাম যে সমাজের সম্পৃক্ততা একটা বড় বিষয়। তাহলে কি স্কুলগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে? ঢাকা শহরে তো বটেই, যে কষ্ট করতে হয় ঢাকা শহরে পড়াশোনা করতে গেলে আপনি কল্পনা করা যায় না। তো শেষ যে লেখাপড়া শিখবে, লেখাপড়ার সাথে যদি আপনার লেবার মার্কেটের সম্পর্ক না থাকে তাহলে আপনি সেগুলোই শিখবেন যেগুলোতে কিছুটা হলেও আপনি লেবার মার্কেটে যাবেন। তো যে মনে করছে যে আমি লেবার মার্কেটে পৌঁছতে পারবো না, যার বাবা মা টাকাটা চড়াতে পারছে না, তাকে ঝরে পড়বেই। এইটা কিন্তু বিষয়টা কিন্তু খুব মেকানিক্যাল, এটা অবধারিত ভাবে হয়, এটা ভালো মন্দের বিচারে হয় না। আপনি বলতে পারেন না যে তুমি ভালো লোক হয়ে যাও, তুমি খারাপ লোক হয়ে যাও। যদি আপনার পুঁজির সঙ্গে শ্রমের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, এটাই ঘটবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।